মাটির ভেতরে অন্ধকার গর্তের মধ্যে ঘর বানিয়ে লুকিয়ে থাকে কিছু রহস্যময় মানুষ, যারা কিনা ওপরওয়ালাকে মানে না। কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। রাতের অন্ধকারে উলঙ্গ অবস্থায় কেন এই লোকটা এই মেয়েটার পেটের ওপর বসে তার দিকে তাকিয়ে থাকে? কেনই বা ওরা মানুষকে বিষ দিয়ে মেরে তাদের মাথায় সিমেন্ট আর বালি দিয়ে জঙ্গলের ভেতরে নদীতে এইভাবে ফেলে আসে? এক অবাক করা মাস্টারপিস থ্রিলার এএসডি স্টোরি প্রেজেন্স বর্গম্যান। মুভি শুরু হয়, দেখানো হয় স্প্যানিশ ভাষায় লেখা এই লাইনটাকে। এই লাইনটার অর্থ হলো তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য পৃথিবীতে নেমে এসেছিল। এবং এই লাইনটা একটা বিরাট রহস্যজনক লাইন, যেটা মুভি শেষে বোঝা যাবে। জঙ্গলে ঘেরা একটা জায়গা, একটা লোক রাইফেল আর তার শিকারি কুকুরটাকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় খ্রিস্টানদের গির্জার একজন পাদ্রী একটা বন্দুক এবং একটা বর্শা নিয়ে বেরিয়ে পড়ে। তারা সবাই এক জায়গায় দেখা করে এবং জঙ্গলের ভেতরে ঢুকে যায়। দেখে মনে হচ্ছিল কোনো এক ভয়ানক জিনিসকে শিকার করতে বেরিয়েছে তারা। এই শিকারি কুকুরটা জঙ্গলের একটা নির্দিষ্ট অংশকে কেন্দ্র করে এগোতে থাকে। দেখা যায় একটা লোক ঘুমাচ্ছিল। কি মনে হতেই সে ঘুম থেকে উঠে একটা মোটা পাইপ দিয়ে তার ঘরের একটা গর্ত দিয়ে সেই পাইপটাকে বের করে চারদিকটা দেখার চেষ্টা করে। এবং এটা দেখে বোঝা যায় লোকটার ঘরটা মাটির উপরে নয়, মাটির নিচে। এই জঙ্গলের মাটির নিচে সে একটা ঘর বানিয়ে সেখানেই থাকে। কিন্তু কেন? এই লোকটাই বা কে? পাদ্রীদের দলকে সেখানে হাতে অস্ত্র নিয়ে আসতে দেখে সে খুব তাড়াহুড়ো করে নিজের জিনিসপত্রগুলো একটা ব্যাগে ভরতে থাকে। কিন্তু ততক্ষণে ওই লোকগুলো সেখানে চলে এসেছে এবং মাটির নিচে যেই জায়গায় ওই লোকটা ঘর বানিয়ে বসে আছে সেই জায়গায় বর্ষাটা বিভিন্ন জায়গায় গেঁথে দিতে শুরু করে। দেখা যায় বর্ষার আঘাত থেকে কোনো রকমে এই লোকটা বেঁচে যায়। এবং দেখা যায় শুধুমাত্র সেই মাটির ঘরটা নয়, সেই মাটির ঘরের ভেতর দিক দিয়ে একটা সরু সুড়ঙ্গ ছিল। লোকটা সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পাদ্রীদের সাথে থাকা দুজন গর্ত করে সেই মাটির নিচের ঘরটাতে নেমে সেই সুড়ঙ্গ দিয়ে তার পিছু নেয়। কিন্তু লোকটা সুড়ঙ্গের মধ্যে টিয়ার গ্যাস ছেড়ে দেয়, ফলে প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হয় এবং যে দুজন তাকে খুঁজতে নিচে নেমেছিল তারা আর এগোতে পারে না। সুড়ঙ্গটা দিয়ে অনেকটা দূর পালানোর পর সেই লোকটা জঙ্গলের আরেকটা জায়গায় মাটির ওপর তৈরি করা শুকনো পাতা দিয়ে ঢাকা একটা দরজার মতো জিনিস খুলে বেরিয়ে আসে। সেই খ্রিস্টান পাদ্রীদের দল তাকে আর ধরতে পারে না। লোকটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে দৌড়তে মাটির বানানো ওরকম আরও দু একটা সুড়ঙ্গের দরজা খোলে এবং দেখা যায় শুধুমাত্র একটা ঘর নয়, এই জঙ্গলের বিভিন্ন জায়গায় মাটির নিচে এরকম আরও ঘর আছে। এবং সেই ঘরের মধ্যে যারা থাকে তারা এই লোকটার চেনাশোনা। লোকটা তার সঙ্গীদের ডেকে ফিসফিস ছুড়ে বলে, তোমরা পালিয়ে যাও, ওরা কিন্তু আসছে। এই জঙ্গল আমাদের জন্য আর নিরাপদ নয়। এবং এখানে তার সঙ্গী সাথীদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে জানা যায় এই লোকটার নাম হলো কামিল। কিন্তু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করার মতো হলো, কামিল তার সঙ্গীদের ডাকার পরেও তার সব সঙ্গী সাথীরা কিন্তু তারা একসাথে পালায় না, যে যার মতো আলাদা আলাদা দিকে পালিয়ে চলে যায়। কেন? কামিলকে দেখা যায় জঙ্গল থেকে বেরিয়ে সে একটা লোকালয়ে ঢুকে পড়ে এবং বাড়ি বাড়ি গিয়ে শুধুমাত্র একটাই কথা বলতে থাকে মানুষকে, আমায় একটু স্নান করতে দেবেন, আমি না অনেকদিন স্নান করিনি। শুনতে অবাক লাগে। হঠাৎ করে কোনো একটা মানুষ কারো বাড়িতে গেলে পরে হয় খাবার চাইবে, নয় আশ্রয় চাইবে, নয় কোনো জায়গার ঠিকানা জিজ্ঞেস করবে, কিন্তু স্নান করতে চায় কে? তো যাই হোক, স্বাভাবিকভাবেই অচেনা অজানা একজন মানুষ এসে যদি তোমার বাড়িতেও স্নান করতে চায় তো তুমিও নিশ্চয়ই বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ, তাও আবার যদি সে একজন পুরুষ হয়। তো যাই হোক, এরপর কামিল একটা বিরাট অট্টালিকার কাছে এসে পৌঁছায় আর ওপরের দিকে তাকিয়ে বাড়ির ভেতরে এক সুন্দরী মহিলাকে দেখতে পায়। কামিলের চোখ মুখ দেখে মনে হয় তার মাথায় যেন কোনো একটা বুদ্ধি খেলে গেল। কামিল গিয়ে সেই বাড়ির দরজায় বেল বাজালে বাড়ির কর্তা বেরিয়ে আসে। নাম রিচার্ড। রিচার্ডকেও সে একই কথা বলে, একটু স্নান করতে দেবেন, অনেকদিন স্নান করিনি। এরকম অদ্ভুত আবদার শুনে রিচার্ড তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এবং দরজাটা যখন রিচার্ড বন্ধ করে দিচ্ছিল, কামিল হঠাৎ করে চিৎকার করে বলে, শুনুন, আমি আপনার স্ত্রীকে চিনি, আপনার স্ত্রী 3 মাস আমার সেবা করেছে এবং আমার সাথে বিছানাতেও গেছে। এই কথা শোনা মাত্র রিচার্ড আবার দরজা খোলে এবং তার স্ত্রীকে ডেকে আনে। তার স্ত্রী নাম মারিনা। তার স্ত্রী বলে সে কামিলকে আগে কখনো চোখেই দেখেনি, তবে কামিল মারিনার সামনেও এমনভাবে কথা বলতে থাকে যেন সে মারিনাকে অনেক দিন আগে থেকে চেনে, অনেক পুরনো চেনাশোনা। রিচার্ড কিন্তু এবার প্রচণ্ড রেগে গিয়ে কামিলকে মারধর করে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর রিচার্ডকে মারিনা বলে, লোকটা তো শুধু একটু স্নানই করতে চেয়েছিল আর আমাকে নিয়ে কিছু মিথ্যে কথা বলেছে, তার জন্য তুমি এমনভাবে মারবে? শহর থেকে কিছুটা দূরে এই বিশাল বাড়ির মধ্যে থাকে রিচার্ড, মারিনা আর মারিনার 3 ছেলে মেয়ে এবং তাদের সাথে থাকে একজন কেয়ারটেকার বা আয়া, যার নাম স্টিনে, এবং বাগান পরিচর্যার জন্য একজন মালিও ছিল। যাই হোক, মারিনা কিন্তু কামিলের মার খাওয়ার ব্যাপারটা ভুলে যেতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল
লোকটা হয়তো কাছে পিঠেই কোথাও আছে। লোকটার প্রতি তার কেমন মায়া দয়া জন্মাতে শুরু করে। মারিনা তাদের বাড়ির জানালা দিয়ে পাশে তাদের স্টোর রুমের আলোটা জ্বলতে নিভতে দেখে। কেমন যেন সন্দেহ হয়, দৌড়ে যায় স্টোর রুমে। চারদিকটা ভালো করে খুঁজে দেখেও মারিনা কাউকে দেখতে পায় না। হঠাৎ করে পাশ থেকে কেউ একজন ফিসফিস করে বলে ওঠে, আমি এখানে আছি, দেখতে পাচ্ছ না? মারিনা দরজা খুলে দেখে কামিলকে। রিচার্ডের মারধর করায় কামিল বেশ খানিক আহত হয়েছিল। মারিনা তাকে ওষুধ দেয় এবং বলে, যাও তুমি স্নান করে নাও। এবং অবাক ব্যাপার, সে কামিলকে কিছু খাবার দাবার দেয় এবং সবশেষে তাদের বাড়ির বাইরের দিকে ওই ছোট্ট ঘরটাতে তার থাকারও ব্যবস্থা করে দেয়। কিন্তু এই সব কিছু সে গোপনে করছিল যাতে রিচার্ড কিছু জানতে না পারে। আগেই বলেছিলাম এই মুভির কাহিনী বড়ই অদ্ভুত। তো পরের দিন সকালবেলায় মারিনা আর রিচার্ডের মধ্যে কেমন একটা চাপা অশান্তি শুরু হয়। মারিনা আসলে কামিলকে দেখে একটা অপরাধ বোধে ভুগছিল, কারণ সে মনে করে তার স্বামীর এভাবে মারা উচিত হয়নি কামিলকে, এবং তার স্বামী যে এতটা হিংস্র হয়ে উঠতে পারে এটা মারিনা আগে কখনো ভাবতেই পারেনি। সেদিনই তাদের ছোট মেয়েটার হঠাৎ করে খুবই শরীর খারাপ হয়ে যায়। এদিকে মারিনা কামিলকে চলে যেতে বললেও কামিল খুব আকুতি মিনতি করতে থাকে কয়েকটা দিন তাকে আশ্রয় দেওয়ার জন্য, এবং মারিনা কোনোভাবেই কামিলকে না বলতে পারে না। তার মাথায় এটাই চলতে থাকে যে আমার স্বামী রিচার্ডের জন্যই আজকের লোকটার এই অবস্থা, সুতরাং থাকুক না কয়েকটা দিন। সেদিন রাতের বেলায় মারিনা যখন তার স্বামীকে লুকিয়ে সেই লোকটাকে খাবার দিতে আউট হাউসে যায়, সে গিয়ে দেখে লোকটা সেখানে নেই, এবং সে তার বাড়ির দিকে তাকালে দেখতে পায় দুটো কুকুরের মতো দেখতে অদ্ভুত জন্তু তাদের বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে, তাও আবার ঘরের ভেতরে। এদিকে দেখা যায় কামিলকে, সে মারিনার ঘরের ভেতরে ঢুকে তার 3 বাচ্চাকে কেমন একটা অদ্ভুত গল্প শোনাচ্ছে। গল্পটা খুব ভালো করে শুনবে আর মনে রাখবে। কামিল গল্প বলতে শুরু করে। একটা পুকুর ছিল, সেই পুকুরটার ভেতরে মানুষের সুখে থাকার চাবিকাঠি ছিল, এবং সেই পুকুরটার জলের মধ্যে বাস করত বড় বড় দাঁতওয়ালা একটা জন্তু। একদিন একটা বাচ্চা ওই পুকুরের জলের মধ্যে ডুব দিল সেই চাবিটা নিয়ে আসার জন্য, কিন্তু সেই জন্তুটা বাচ্চাটাকে কামড়ে ধরল। তার মা প্রভু যিশুর কাছে গিয়ে অনেক কাকুতি মিনতি করল বাচ্চাটাকে বাঁচানোর জন্য, কিন্তু তোমরা তো জানো যিশু কাউকে সাহায্য করে না, যিশু শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত। সুতরাং তার মা অ্যান্টোনিয়াস নামে একটা লোকের কাছে গেল। সেই লোকটাকে বলল তার বাচ্চাটাকে এনে দিতে। সেই বাচ্চাটার মা অ্যান্টোনিয়াসের হাতের মধ্যে মাথা নিচু করে একটা চুমু খেয়ে তাকে অনুরোধ করে তার বাচ্চাকে ফিরিয়ে দিতে, এবং অ্যান্টোনিয়াস সেই মৃত বাচ্চাটাকে এনে দেয় যাতে তার মা কবর দিতে পারে তাকে। এতটুকু অবধি গল্প বলার পর কামিল দেখে সেই অদ্ভুত দেখতে কুকুরের মতো জন্তু দুটো সে ঘরের দরজায় এসে তার দিকে তাকিয়ে আছে। কামিল কেমন যেন ধমকের সুরে বলে, তোমরা এখনই কেন এসেছো এখানে? এখান থেকে যাও, এখনই সময় হয়নি। এবং অবাক ব্যাপার, জন্তু দুটো তার কথা শুনে সেখান থেকে চলেও যায়। রাতের বেলা দেখা যায় আরেক অদ্ভুত জিনিস। রোজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, কামিলকে দেখা যায় কামিল এরকমভাবে উলঙ্গ হয়ে মারিনার ঘরে ঢুকে মারিনার কোমরের ওপর বসে এক দৃষ্টে মারিনার দিকে তাকিয়ে থাকে, আর কিছু করে না। অবাক ব্যাপার, লোকটা এরকম উলঙ্গ হয়ে বসে কি দেখছে? এবং দেখা যায় কামিল যখন ওরকম করে বসে থাকে, মারিনা তখন বিভিন্ন দুঃস্বপ্ন দেখতে থাকে, এবং সেই স্বপ্ন ভাঙার পর কিছুক্ষণ পর্যন্ত মারিনার কোনো হোশ থাকে না যে সে স্বপ্নের দুনিয়ায় আছে না বাস্তবের দুনিয়ায় আছে। সে তার স্বামী রিচার্ডকে প্রচণ্ড হয়ে মারতে শুরু করে। ভেবে দেখো বেচারার কি অবস্থা, ও জানেও না যে ও কেন মার খাচ্ছে। তো যাই হোক, মারিনা একদিন কামিলকে খাবার দিতে গিয়ে দেখে কামিল ঘরে নেই। মারিনা কেমন যেন তাকে পাগলের মতো খুঁজতে থাকে। একটা অজানা লোক মাত্র 2-3 দিন তাদের বাড়িতে ছিল, তার জন্য এরকম পাগলের মতো করছে কেন? সে বাড়ির পেছনে জঙ্গলটার দিকে দৌড়ে যায় এবং দেখে কামিল ব্যাগপত্র নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। মারিনা তার কাছে গিয়ে চিৎকার করে বলে, তুমি এভাবে কেন চলে যাচ্ছ? তুমি এভাবে চলে যেতে পারো না। আমি চাই তুমি আরও কিছুদিন এখানে থাকো, এবং তার জন্য তোমায় যা করতে হয় তুমি করো, কিন্তু দয়া করে আমাদের বাড়িতেই থাকো। এটা শুনে কামিল বলে, তুমি কি তোমার বাড়িতে থাকতে আমাকে অনুরোধ করছো? মারিনা বলে, হ্যাঁ, আমি অনুরোধ করছি আমার বাড়িতে তুমি থাকো। কামিল বলে, ঠিক আছে, কিন্তু আমি আর আপনার বাড়ির মধ্যে লুকিয়ে থাকতে পারবো না। আমি সবার সামনে থাকবো, এবং যাতে সবার সামনে থাকা যায় সেই ব্যবস্থা করব আপনাদের মালিকে কাজে লাগিয়ে। সে মারিনাকে বলে, আপনি কিছুক্ষণের জন্য বাড়ি থেকে চলে যান, আর আপনার স্বামী রিচার্ড বাড়ি ফিরে এলে বলবেন যে আপনার মালির স্ত্রী অসুস্থ, তাই মালি কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। আমি মালির জায়গায় মালি সেজে কাজ করতে আসবো আপনার বাড়িতে। এরপর দেখা যায় কামিলের আরও 2 সাথী, যার নাম ব্রেন্ডা এবং ইলঙ্কা। কামিল তাদেরকে ফোন করে বলে, তোমাদের জন্য একটা নতুন কাজ এসেছে, কিছুক্ষণের মধ্যে একটা ঠিকানা পাঠাচ্ছি, ভদ্র সভ্য কিছু জামাকাপড় পরে সেখানে চলে এসো। এদিকে কামিলের কথা মতো মারিনা বাড়ি থেকে বেরিয়ে গেলে তাদের বাগানের মালিকে উদ্দেশ্য করে কামিল একটা বিষযুক্ত তীর মারে। খানিকক্ষণের মধ্যেই অসহ্য যন্ত্রণায় ছটফট করতে শুরু করে সেই মালি। কামিল তার কাছে এসে বলে, কষ্ট হচ্ছে? বাড়ি পৌঁছে দেব?
এরপর সে মালিকে গাড়িতে তুলে তার ঠিকানা জোগাড় করে এবং ঠিকানাটা ব্রেন্ডাদেরকে পাঠিয়ে দেয়। এবং ব্রেন্ডাদেরকে কামিল বলে, তোমরা মালির বাড়িতে যাও এবং যাওয়ার আগে কিছু সিমেন্ট আর বালি কিনে নিয়ে যাও, কাজে লাগবে। মালিকে গাড়িতে করে কামিল তার বাড়িতে নিয়ে যায়। মালির স্ত্রী দৌড়ে এসে বলে, কি হয়েছে ওর? কামিল বলে, ওর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে এবং এই বিষয়ে এক্সপার্ট একজন ডাক্তারকে আমি এখানে আসতে বলেছি, ডাক্তার ব্রেন্ডা। এই সময় ব্রেন্ডা এবং ইলঙ্কাও সেখানে এসে পৌঁছায়। মালির বউ জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন আমার স্বামীকে বিষ প্রয়োগ করা হয়েছে? কামিল বলে, কারণ বিষটা আমি প্রয়োগ করেছি। এই বলে সে মালির বউকেও খুন করে এবং মালিও সেখানে মারা যায়। এরপর সিমেন্ট বালির মধ্যে জল মিশিয়ে এরকম দুটো ছোট বালতিতে মালি এবং তার স্ত্রীর মাথাটা ঢুকিয়ে সেখানে সিমেন্টটা ঢেলে দেয়। এরপর সেই বালতির ভেতরে তাদের মাথার মধ্যে সিমেন্ট এবং বালি শক্ত হয়ে গেলে তারা তিনজন মিলে ওই দুটো লাশকে তুলে নিয়ে যায় এবং কিছুটা দূরে জঙ্গলের মধ্যে একটা নদীতে গিয়ে লাশগুলোকে এই রকম উল্টো করে ফেলে দেয়। লাশগুলোকে দেখা যায় নদীর জলের ভেতরে। যেহেতু মাথাটা ভারী করে দেওয়া হয়েছে সিমেন্ট আর বালি দিয়ে, সুতরাং এইভাবে লাশগুলো ভাসছে এবং তারা এটা এই জন্য করে যাতে লাশগুলো পচে গলে গেলেও লাশ কখনো নদীর জলের ওপরে যাতে ভেসে না ওঠে। এদিকে মারিনাকে দেখা যায় মারিনার মনের ভেতরে অদ্ভুত কিছু চিন্তাভাবনা ঘটতে শুরু করেছে। সে কেমন যেন বুঝতে পারছে কামিল যা যা বলছে সে তাই তাই করতে শুরু করেছে। তার মনের চিন্তাধারা যেন নিজের কন্ট্রোলে নেই, সেটাকে কামিল কন্ট্রোল করছে। কিন্তু কোনোভাবেই সে কামিলের থেকে দূরে যেতে পারছে না। সে প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ে। কখনো তার মনে হচ্ছে সে স্বামীকে লুকিয়ে যে কামিলের সঙ্গে যোগাযোগ করছে এবং এইসব করে বেড়াচ্ছে সেগুলো সঠিক, আবার কখনো তার মনে হচ্ছে সে এসব কি করছে। তো কামিলের কথা মতো রিচার্ডকে মারিনা জানায় যে তাদের মালি চাকরি ছেড়ে দিয়েছে। রিচার্ড নতুন মালির জন্য কিছু লোকের ইন্টারভিউ নেবে ঠিক করে, কারণ তাদের খুব তাড়াতাড়ি একটা মালি লাগবে, এত বিশাল বড় বাগান। এবং এই মালির জন্য ইন্টারভিউ দিতে কামিল তার অন্য দুই সাথী, যাদের নাম লুডুইক আর পাস্কাল, তাদেরকে পাঠায়, কারণ তারা চাইছিল বাইরের অন্য কোনো লোককে যাতে রিচার্ড মালি হিসাবে সিলেক্ট না করে। সুতরাং তারাই ওই বাড়ির মধ্যে মালির ইন্টারভিউ দিতে যাবে, যারা কিনা কামিলের সঙ্গী সাথী। কিন্তু বাইরে থেকে সেখানে একজন লোক চলে আসে, কিন্তু লুডুইক তাকে মারিনাদের বাগানে নিয়ে গিয়ে মুখে কাপড় ঢুকিয়ে মেরে প্রায় আধমরা করে দেয়। কামিলের সাজানো লোকেরা একে একে ইন্টারভিউ দেয় এবং ইচ্ছে করেই ইন্টারভিউতে ফেল করে, যাতে রিচার্ডের এই সব কিছু স্বাভাবিক মনে হয়। এবং তারপর কামিল নিজের চুল ছোট ছোট করে এবং দাড়ি শেভ করে একটা অন্য লুক নিয়ে রিচার্ডের বাড়িতে আসে এবং কামিল বর্গম্যান হিসাবে নিজের পরিচয় দেয়, যেই নামে এই মুভি। যেহেতু কামিলের রূপ একদম চেঞ্জ হয়ে গেছিল, সুতরাং রিচার্ড তাকে চিনতে পারে না এবং কামিলকে সে মালি ভেবে চাকরিটা দিয়ে দেয়। কিন্তু এর পরের দৃশ্যতে এমন একটা ঘটনা ঘটে যেটা দেখে মাথা ঘুরে যায়। মারিনার মেয়ে ইসলন্ডে স্কুল থেকে ফিরছিল এবং স্কুল থেকে ফেরার পথে ওই লোকটাকে, যাকে লুডুইক আধমরা করে সেখানে ফেলে রেখেছিল, সেই লোকটাকে দেখতে পায়। সেই লোকটা তাকে বলে, আমাকে সাহায্য করো, আমাকে একটু জল দাও। কিন্তু অবাক ব্যাপার, ইসলন্ডে একটা ভারী পাথর নিয়ে আসে এবং তার মাথা থেতলে দিয়ে তাকে ওখানেই খুন করে। অবাক ব্যাপার, একটা বাচ্চা মেয়ে মাথা থেতলে খুন করছে কেন? তো এরপর কামিল মারিনাদের বাড়িতে পাকাপাকিভাবে মালি হিসাবে যোগ দেয় এবং পরে লুডুইক আর পাস্কালকেও বাগানের কাজে সাহায্য করার ছুতায় সেই বাড়িতে নিয়ে আসে। এসব কিছুর মধ্যেও একটা জিনিস কিন্তু এখনও পাল্টায়নি, কারণ কামিল প্রতিদিন রাতের বেলায় এখনও উলঙ্গ অবস্থায় মারিনার কোমরের ওপর বসে থাকে এবং তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছিল কামিল যেন মারিনার দুঃস্বপ্নগুলোকে নিজেই নিয়ন্ত্রণ করছিল, অর্থাৎ কামিল আস্তে আস্তে মারিনাকে বশ করছিল, এমনকি মারিনার মধ্যে বিভিন্ন দুঃস্বপ্ন ঢুকিয়ে দিচ্ছিল কামিল। মারিনা রাতের বেলায় এভাবেই মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে এবং দুঃস্বপ্ন দেখার পর তার স্বামীকে বেদম পিটায়। হ্যাঁ, বেচারা কিছু না করে রোজ পিটানি খায়। তো যাই হোক, একদিন লুডুইক আর পাস্কাল মারিনার ছেলে মেয়েদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যায় এবং সেখানে দেখা যায় একটা আন্ডারগ্রাউন্ডের মতো জায়গায় নিয়ে তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেয় এবং তাদেরকে উল্টো করে শুয়ে পিঠের ওপরে একটা অপারেশন করে তারা। তবে অদ্ভুত ব্যাপার হলো, এই একই ধরনের অপারেশনের দাগ কিন্তু কামিল আর ইলঙ্কার পিঠেও দেখা যায়। এদিকে দেখা যায় মারিনাদের আয়াস টিনে এসে মারিনাকে জানায়, ম্যাম, আমার বয়ফ্রেন্ড আসছে অনেক দূর থেকে, আপনি যদি অনুমতি দেন ও কি এই বাড়িতে থাকতে পারে কিছুদিনের জন্য? মারিনা বলে, ডেকে আনো, আমি প্রথমে তার সঙ্গে কথা বলে দেখতে চাই। স্টিনের বয়ফ্রেন্ড সেই বাড়িতে আসে, কিন্তু অবাক ব্যাপার, স্টিনের বয়ফ্রেন্ড সেই বাড়িতে আসার পর স্টিনের ব্যবহার কেমন যেন পাল্টে যায়। বিনা কারণে চিৎকার করে করে অপমান করে
সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে সে তার বয়ফ্রেন্ডকে সেই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করে। দেখা যায় স্টিনে কেমন একটা মোহগ্রস্ত অবস্থায় আছে এবং সে মারিনাদের ওই আউট হাউসটাতে যায় এবং কিছুক্ষণ পর দেখা যায় স্টিনে উলঙ্গ অবস্থায় সেই বিছানার মধ্যে পড়ে আছে এবং তার পিঠেও একটা অপারেশনের দাগ রয়েছে। এই বাড়ির প্রতিটা চরিত্র আস্তে আস্তে কেমন যেন কামিলদের বশবর্তী হয়ে পড়েছে। কামিলরা যা চাইছে তাই করছে এরা। পরের দিন রাতের বেলাটা ছিল একটা ভয়ানক রাত, কারণ আজ কামিলরা সেই জিনিসটা করবে যার জন্য তারা এই বাড়িতে এসেছে। রিচার্ডের বাড়িতে সেদিন রাতের বেলা একটা ছোট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন অফিস থেকে ফিরে রিচার্ড জানায় তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এবং এই খবর পাওয়ার পর মারিনা আর রিচার্ডের মধ্যে অশান্তি আরও বেড়ে যায়। সেদিন রাতে মারিনা আবার দুঃস্বপ্ন দেখে যে রিচার্ড তার একটা পা কেটে মাংস উপড়ে নিয়েছে এবং এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর সে এক ঝটকায় ঘুম থেকে উঠে পড়ে এবং রিচার্ডের ওপর আজকে সে অন্যান্য দিনের তুলনায়ও বেশি রেগে গিয়েছে। রিচার্ড আর সহ্য করতে পারে না। সে মারিনাকে চিৎকার করে বলে, অনেক হয়ে গেছে, আমি অনেক দিন ধরে এসব সহ্য করে যাচ্ছি। তুমি দুঃস্বপ্ন দেখছো এবং সেই দুঃস্বপ্নের ঘোরে তুমি আমার ওপরে চড়াও হচ্ছ। তুমি একটা মানসিক রোগীতে পরিণত হয়েছো মারিনা, তুমি এরকম ছিলেই না। রিচার্ড প্রচণ্ড রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রিচার্ড বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই মারিনা কামিলের কাছে গিয়ে কেমন অদ্ভুত স্বরে বলে, রিচার্ডকে মেরে ফেলো কামিল, ও বেঁচে থাকলে কখনো আমায় খুন করে ফেলবে। আমি পরিষ্কার বুঝতে পারছি, আমি তোমাকে অনুরোধ করছি, রিচার্ডকে মেরে ফেলো। অদ্ভুত ব্যাপার যে রিচার্ডকে সে প্রচণ্ড ভালোবাসে, সেই রিচার্ডকে মেরে ফেলার জন্য কামিলকে সে অনুরোধ করছে এবং কামিলকে দেখা যায় একটু মুচকি হেসে বলে, আমি আপনার জন্য সব কিছু করতে পারি। পরের দিন রাতের বেলায় রিচার্ড বাইরে থেকে ফেরার পর মারিনা আর কামিল মিলে তার ড্রিঙ্কের মধ্যে বিষ মিশিয়ে দেয়। রিচার্ড সেটা খাওয়ার পর যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং মারিনার চোখের সামনে রিচার্ড মারা যায় এবং মারিনার চোখে মুখে সে যেই মানুষটাকে এতটা ভালোবাসত তার জন্য বিন্দু মাত্র আফসোস বা দুঃখ চোখে পড়ে না। উল্টো মারিনাকে দেখা যায় সে কামিলকে সাথে নিয়ে একটা ঘরে যায় এবং তার সঙ্গে যৌন সম্পর্কে ইচ্ছা প্রকাশ করে, কিন্তু দেখা যায় কামিল এই সমস্ত কিছু মারিনাকে পাওয়ার জন্য করেইনি। মারিনার প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। কামিল মারিনাকেও বিষ খাইয়ে একইভাবে মেরে ফেলে। দেখা যায় রিচার্ড এবং মারিনাকে খুন করার পর কামিল আর বাকিরা মিলে তাদের লাশগুলো সেই বাড়ির বাগানে একটা গর্ত করে তাতে কবর দেয় এবং সেই কবরের উপরে বিভিন্ন গাছের বীজ ছড়িয়ে দেয়। এবং আশ্চর্যের ব্যাপার, স্টিনে এবং মারিনার 3 ছেলে মেয়ে এই সমস্ত কিছুতে এক ফোঁটাও আপত্তি করে না। দেখা যায় সেই বাড়িটার প্রতি কিন্তু কামিলদের কোনো লোভ ছিল না, না ছিল কোনো টাকা পয়সা বা কোনো আসবাবপত্রের প্রতি লোভ, কারণ তারা সেই বাড়িটা ছেড়ে আবার জঙ্গলের গভীরের দিকে চলে যায়। এবার এই মুভির আসল রহস্যগুলো বলি। কামিল এবং তার যে সঙ্গী সাথীদের দেখানো হয়েছে তারা ওপরবেলার বিরুদ্ধে গিয়ে শয়তানকে মানত বা শয়তানের উপাসনা করত। আর পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে বলা আছে শয়তান নাকি মাটির নিচে বসবাস করে। সেটা বোঝাতে গিয়ে এই মুভির শুরুতে দেখানো হয়েছে যে কামিলরা মাটির নিচে গর্ত করে সেখানে ঘর বানিয়ে থাকত। আর যেহেতু তারা শয়তানের উপাসক ছিল বা শয়তানকে মানত, এটা খ্রিস্টান পাদ্রীরা টের পেয়ে গেছিল এবং এই জন্য খ্রিস্টান পাদ্রীরা তাদেরকে মারার জন্য বন্দুক নিয়ে জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় খুঁজছিল। এবার প্রশ্ন আসে যে কামিলদের গ্রুপ অর্থাৎ কামিল এবং তার সঙ্গী সাথীরা আসলে কি করত, কিভাবে কাজ করত। মনে করে দেখো, মুভির শুরুতে দেখানো হয়েছিল স্প্যানিশ ভাষায় লেখা এই লাইনটা, যেখানে লেখা ছিল তারা নিজেদের শক্তিশালী করার জন্য পৃথিবীতে নেমে এসেছিল। এই লাইনটার মানে অনুযায়ী কামিলরা নিজেদের সম্প্রদায়কে বা নিজেদের দলকে বাড়ানোর জন্য আরও সাধারণ মানুষকে তাদের মধ্যে সামিল করার কাজ করত এবং এই জন্য তারা যে কোনো একটা পরিবারকে টার্গেট করত, যে কোনোভাবে সেই পরিবারটার সঙ্গে মিশে যেত এবং সেই পরিবারের সবাইকে নিজেদের বশে নিয়ে আসতো তারা আস্তে আস্তে। যেভাবে দেখা যায় মারিনাকে খুব সহজে বশ করে ফেলে কামিল এবং এই জন্য মারিনা সব থেকে কাছের মানুষ অর্থাৎ মারিনার স্বামী তার থেকে একটু একটু করে দূরে যেতে থাকে। তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে, কারণ কামিল খুব ভালো করে বুঝতে পেরেছিল মারিনাকে তার স্বামীর থেকে আলাদা করতে না পারলে তাদের কাজ সহজ হবে না। এবং এটাই ছিল সেই কারণ যখন কামিল সেই বাড়ি থেকে চলে যেতে নেয়, অচেনা মানুষ সত্ত্বেও মারিনা তার প্রতি টান অনুভব করে এবং কামিলকে সেখানেই থাকার অনুরোধ করে। মেরিনাকে বশ করার পর তার বাচ্চাদেরকে বশ করা শুরু করে কামিল। এমনকি সেদিন যখন গল্প শোনাচ্ছিল কামিল মারিনার বাচ্চাদেরকে, সেখানে সে এক জায়গায় বলেছিল যে যীশুখ্রিস্ট সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সে মানুষের উপকার করে না। এইভাবে প্রতিদিন রাত্রেবেলায় ঈশ্বরের বিরুদ্ধে বিভিন্ন গল্প শোনাতো এবং গল্পগুলো কামিল বাচ্চাদেরকে এমনভাবে শোনাতো যেখানে ঈশ্বরকে খারাপ মনে হয়
এবং শয়তানকে ভালো মনে হয় এবং আস্তে আস্তে বাচ্চাগুলোকেও সে নিজের বশে নিয়ে আসে। এবং এই জন্যই দেখা যায় বাগানের ওই লোকটা যে কিনা ইন্টারভিউ দিতে এসেছিল, সেই লোকটা যখন আধমরা অবস্থায় মারিনার মেয়ের কাছে সাহায্য চায়, মারিনার মেয়ে তাকে একটা বড় পাথর দিয়ে মাথা থেতলে দেয়, কারণ মারিনার মেয়ে ততদিনে সম্পূর্ণভাবে কামিলের বশে চলে এসেছিল। এমনকি মেরিনাদের আয়া, যার নাম স্টিনে, তাকেও কামিলরা নিজেদের বশে নিয়ে আসে এবং তারপরেই কিন্তু স্টিনের ব্যবহার একদম পাল্টে যেতে শুরু করে। আর লক্ষ্য করলে দেখা যায় যাদেরকে কামিলরা নিজেদের দলে টানতে চায় তাদের পিঠের মধ্যে এক ধরনের অপারেশন করে কিছু একটা করে, যেটা কিনা মুভিতে দেখানো হয়নি। হয় কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয় শরীরের ভেতরে বা অন্য কিছু করা হয়। তো এইভাবে সেই মানুষগুলোকে পুরোপুরি তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে। সেই মানুষগুলো যা কিছু করবে সব কিছু কামিলদের ইচ্ছে মতো। লক্ষ্য করলে দেখা যাবে মারিনা বা রিচার্ডের ক্ষেত্রে কিন্তু তাদের পিঠে কোনো অপারেশন তারা করেনি, কারণ প্রথম থেকেই তারা ঠিক করে ফেলেছিল মারিনা এবং রিচার্ডকে তারা শেষ পর্যন্ত মেরে ফেলবে। এবং সেই জন্যই বাচ্চাদের এবং স্টিনের পিঠের মধ্যে অপারেশন করে কিছু একটা ঢুকিয়ে দিলেও মারিনা এবং রিচার্ডের পিঠে কিন্তু তারা এই ধরনের কোনো অপারেশন করেনি। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, বলা হয় শয়তান ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষতি করবে না বা তোমার শরীর ব্যবহার করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাকে নিজে অনুমতি না দিচ্ছ। হতে পারে তুমি তার বশে চলে এসেছো, তারপর অনুমতি দিচ্ছ, বা ভুলবশত অনুমতি দিয়ে ফেলেছ। মনে করো কামিল যখন মেরিনার ব্রেন বশ করার পর তাকে ছেড়ে চলে যাচ্ছিল, মারিনা কিন্তু তাকে ফিরে আসতে বলে নিজে থেকে। কামিল তখন তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি তোমার বাড়িতে আমাকে থাকতে বলছো? তুমি কি আমাকে ইনভাইট করছো তোমার বাড়িতে? মারিনা বলেছিল, হ্যাঁ, আমি চাই তুমি এসো আমার বাড়িতে, তুমি থাকো। একই রকমভাবে রিচার্ড যখন ইন্টারভিউ নিয়েছিল কামিলের, তখন রিচার্ডও কিন্তু কামিলকে সেখানে থাকতে বলেছিল যে তুমি আমার বাড়িতে থেকে যাও। এবং ভেবে দেখো, এই দুজনই অনুমতি দিয়েছিল, দুজনকে কিন্তু কামিল শেষ পর্যন্ত মেরে ফেলে। চলো আরও একটা ঘটনা মনে করিয়ে দিই। মনে করে দেখো, মারিনা সেদিন নিজে গিয়ে যখন বলেছে আমি চাই তুমি রিচার্ডকে মারো, সেদিনই কিন্তু কামিল রিচার্ডকে মেরেছে। চাইলে তো সে আগেও মারতে পারত, কিন্তু মারেনি, কারণ সে মারিনার মনকে বশ করে এমন অবস্থা তৈরি করতে চেয়েছিল যাতে মারিনা নিজেই যেচে বলে রিচার্ডকে মারতে। তো এই ছিল মুভি বর্গম্যানের হিডেন ডিটেল বা ফ্যাক্টস। তো মুভির গল্পটা কেমন লাগলো এবং এই ফ্যাক্টসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমার কমেন্ট পড়বো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলার জন্য ফেসবুক, ইনস্টাগ্রামে চলে এসো, ভিডিও নিচে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, বাড়িতে এসে কেউ যদি স্নান করতে চায় কখনো, একদম না, হ্যাঁ মেয়ে হলেও না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।